গ্রসলি পড়েছিলাম যে প্যাসিভ ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস এন্ড ফিল্ট্রেশন। ম্যাক্সিমাম ড্রাগ কোন প্রসেসে অ্যাবজর্পশন হয় এবং ওরালি দিলে কোন সাইট অফ অ্যাকশনটা কি, কোথায়, মানে আমরা ওরালি ড্রাগ খেলে কোথায় যায়, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে যাবে। ওই ট্র্যাক্টের কোন সাইটে অ্যাবজর্পশন বেশি হয় এবং কি প্রসেসে অ্যাবজর্পশনটা বেশি হয় বলো তো? প্যাসিভ ডিফিউশনে অ্যাবজর্পশন হবে, আর ওটা হবে সেই স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে, কারণ ওখানে সারফেস এরিয়া ইজ ভেরি লার্জ ওখানে ডিউ টু ভিলাই থাকে। প্রেজেন্স অফ ভিলাই এন্ড মাইক্রোভিলাই। গুড। লিপিড সলিউবল ড্রাগস গুলি রেডিলি মুভ করে, যেহেতু আমাদের সেল মেমব্রেনে একটা লিপিড বাইলেয়ার আছে। এই জন্য দেখা যায় যে লিপিড সলিউবল ড্রাগ গুলি খুব ইজিলি ওই লিপিড লেয়ারে ডিজলভ হয়ে। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি কি লাগে? ক্যারিয়ার প্রোটিন, এনার্জি লাগবে। আর এখানে কনসেন্ট্রেশনের এগেনস্টে মুভ হবে ড্রাগ গুলি, যেহেতু লো থেকে হাই কনসেন্ট্রেশনে যাবে, এখানে অবশ্যই এনার্জি লাগবে। ক্যান বি স্যাচুরেটেড, যখন এটিপি ইউজ হয়ে যাবে, ক্যারিয়ার প্রোটিনটা ইউজ হয়ে যাবে, তখন ওই প্রসেসটাকে বলে স্যাচুরেশন, যে নিউ ড্রাগ তখন আর ক্যারিয়ার প্রোটিন পাবে না অ্যাবজর্পশন হওয়ার জন্য। Now what are the factors that affects drug absorption from alimentary tract? মানে আমি একটা ড্রাগ ওরালি খেলাম, কি কি ফ্যাক্টর দিয়ে সেটা ইনফ্লুয়েন্স হবে যে ড্রাগ অ্যাবজর্পশন বেড়ে যাবে নাকি কমে যাবে, এটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? এর মধ্যে আছে মলিকিউলার ওয়েট অফ ড্রাগ। এখন তোমরা বলো তো যে তোমাদের কি মনে হয় মলিকুলার ওয়েটটা বেশি হলে, একটা ড্রাগের মলিকুলার ওয়েট বেশি হলে, ড্রাগটা সাইজটা বড় হলে ওটাকে অ্যাবজর্পশন ইজিলি হবে নাকি ইজিলি হবে না, ইজিলি ডিফিকাল্টলি হবে না। হবে? ডিফিকাল্ট হবে, হ্যাঁ, ডিফিকাল্ট হবে। গুড। এটা একটা কমন সেন্স যে মলিকুলার ওয়েট বেশি হলে ওটা ইজিলি অ্যাবজর্ব হবে না, এটা ইনভার্সলি প্রপোর্শনাল। মলিকুলার ওয়েট কম হলে অ্যাবজর্পশন বেশি হবে, মলিকুলার ওয়েট বেশি হলে অ্যাবজর্পশন কম হলে হবে, এটাকে বলে ইনভার্সলি প্রপোর্শনাল। সাইজ অফ দ্য ড্রাগ সেম, যে সাইজটা যদি বড় হয় ড্রাগের তাহলে অ্যাবজর্পশনটা ডিফিকাল্ট হবে। সাধারণত দেখা যায় যে আমরা যেসব ড্রাগ ইউজ করি তার মলিকুলার ওয়েট গুলি 100 to 1000 ডালটনের মধ্যে লিমিটেড থাকে। ওরালি যেসব ড্রাগ আমরা ব্যবহার করি এর মধ্যে দেখা যায় যে যেসব ড্রাগের মলিকুলার ওয়েট লেস দেন 500, সেসব ড্রাগ গুলি ইজিলি অ্যাবজর্ব হয়। Next আসো disintegration and dissolution. Disintegration is the process by which large particles split up into small particles. তার মানে disintegration যত বেশি হবে, লার্জ পার্টিকেল গুলি ভেঙে স্মল পার্টিকেলে যত তাড়াতাড়ি কনভার্ট হবে স্মল পার্টিকেলে, তত অ্যাবজর্পশনটা আমাদের বেশি হবে। আর ডিসইন্টিগ্রেশনটা কখন নেসেসারি? যখন আমরা ড্রাগটা ট্যাবলেট ফর্মে দিব। আমরা যদি সলিউশন দিই, সিরাপ বা সাসপেনশন, ছোট বাচ্চাদের ক্ষেত্রে যে ব্যবহার করি, ধর প্যারাসিটামল সিরাপ, সেক্ষেত্রে তো ডিসইন্টিগ্রেশনের কোনো দরকার নেই, ওটা তো একটা হোমোজেনাস অথবা হেটারোজেনাস সলিউশনে থাকে, যার কারণে ওটার লার্জ পার্টিকেলকে স্মল পার্টিকেলে হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তার মানে ডিসইন্টিগ্রেশন এই টার্মটা ট্যাবলেট অথবা ক্যাপসুলের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু ডিসলিউশন কি? যে ড্রাগটা আমাদের বডি ফ্লুইডের সাথে ডিজলভ হয়ে যাবে, মিক্সড হয়ে যাবে। ট্যাবলেটের ক্ষেত্রে আগে ডিসইন্টিগ্রেশন হবে, তারপর ডিসলিউশন হবে। আর সাসপেনশন অথবা সিরাপ গুলি সরাসরি আমাদের ওরালি ইনটেকের পর ডিসলিউশন হবে, মানে আমাদের বডি ফ্লুইডের সাথে মিক্সড হবে, তারপর অ্যাবজর্পশন হবে। সো যেসব পার্টিকেল গুলি ডিসলিউশনটা ইজিলি হবে, সেই পার্টিকেল গুলি অ্যাবজর্পশনও র্যাপিডলি হবে, ইজিলি হবে।
এগুলি জাস্ট বুঝে পড়লে মুখস্থ করার কোনো দরকার নেই, এটা খুব ইজি, ফ্যাক্টর গুলি খুব ইজি। এখন আসো পিএইচ, একটা ড্রাগের পিএইচ। এখানে তোমাদের জন্য একটু নতুন কিছু কথা আছে, যেমন অ্যাসিডিক ড্রাগ গুলি, যেসব ড্রাগে অ্যাসিডিক গ্রুপ থাকে। আচ্ছা বলো তো পিএইচ এর নর্মাল রেঞ্জ কত আমাদের বডিতে পিএইচ এর? 7.35 to 7.45. এটা তো আমাদের ব্লাডের পিএইচ। এমনিতে পিএইচ এর রেঞ্জটা কত, 1 থেকে কত পর্যন্ত? 14. 40. তো 7 এর নিচে হলে, বিলো 7, ওটাকে আমরা কি বলি? Acidic. অ্যাসিডিক। Acidic. আর 7 এর যদি উপরে হয়, 7 থেকে 14 এর মধ্যে, ওটাকে বলি বেসিক। বেসিক। দেখা যায় যে যেসব ড্রাগ অ্যাসিডিক, সেসব ড্রাগগুলি অ্যাসিডিক এনভায়রনমেন্টে আয়োনাইজড হয় না, মানে ভেঙে যায় না, লেস আয়োনাইজড। অ্যাসিডিক গ্রুপস বিকাম লেস আয়োনাইজড ইন অ্যান অ্যাসিডিক এনভায়রনমেন্ট। এই দুটা সেন্টেন্স খুব মনোযোগ দিয়ে পড়বে এবং মুখস্থ করে ফেলবে, এটা সব সময় লাগবে। অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক মিডিয়া, মিডিয়া মিন্স এনভায়রনমেন্ট। ধরো আমি এখন স্টমাকের কথা ভাবছি, আমাদের স্টমাকের এনভায়রনমেন্টটা কেমন, অ্যাসিডিক আর বেসিক? অ্যাসিডিক। অ্যাসিডিক। তো আমরা একটা অ্যাসিডিক ড্রাগের কথা চিন্তা করি, ধরো কমনলি ইউজ অ্যাসপিরিন। অ্যাসপিরিন হলো একটা অ্যাসিডিক ড্রাগ। আমি একটা অ্যাসপিরিন খেলাম, ওটা পেশেন্টের প্রথমে তো ওরাল ক্যাভিটি থেকে স্টমাকে যাবে, স্টমাকে যে ওই অ্যাসপিরিনটা একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট পাবে, স্টমাকের পিএইচ 1 থেকে 3 এর মধ্যে থাকে ডিউ টু হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো অ্যাসপিরিনটা স্টমাকে যে কি হবে, যেহেতু এটা অ্যাসিডিক, এনভায়রনমেন্টটাও অ্যাসিডিক, ওটা আয়োনাইজড হবে না, আনআয়োনাইজড থাকবে। তোমরা আনআয়োনাইজড বলতে পারো অথবা নন আয়োনাইজড বলতে পারো, টেক্সট বুকে ভাষাটা হলো নন আনআয়োনাইজড। তাহলে অ্যাসিডিক ড্রাগটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে লেস আয়োনাইজড হবে, মানে আনআয়োনাইজড থাকবে। সেম হলো বেসিক ড্রাগ, বেসিক মিডিয়াতে যে লেস আয়োনাইজড হবে, মানে ভেঙে যাবে না। এন্ড ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে হলো অপোজিট। যখন একটা অ্যাসিডিক ড্রাগ বেসিক মিডিয়াতে যাবে, ওটা ভেঙে যাবে, আয়োনাইজেশন হবে। আর যখন একটা বেসিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে যাবে, সেম ওটা আয়োনাইজেশন হবে। এই কথাটা একটু মন দিয়ে দেখো, মন দিয়ে শুনো, খুব সহজ। অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক এনভায়রনমেন্টে আনআয়োনাইজড থাকবে, বেসিক ড্রাগ বেসিক এনভায়রনমেন্টে আনআয়োনাইজড থাকবে। আর এটার অপোজিট, ভাইস ভার্সা মানে অপোজিট। অ্যাসিড ড্রাগ বেসিক মিডিয়াতে আয়োনাইজড হয়ে যাবে, বেসিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে আয়োনাইজড হয়ে যাবে। এই কথাগুলি আমরা কেন বললাম? কারণ একটা রুল হলো আনআয়োনাইজড যে ড্রাগ গুলি, ওগুলি লিপিড সলিউবল হয়। আনআয়োনাইজড ড্রাগ ইজ লিপিড সলিউবল এন্ড সো ইজিলি ডিফিউজেবল। আমরা তো পড়েছি যে লিপিড সলিউবল গুলি আমাদের সেল মেমব্রেনের বাইলেয়ার দিয়ে খুব সহজে ডিফিউজ হয়ে সেলের ভিতরে ঢুকে যায়। আর আয়োনাইজড ড্রাগ গুলি হলো লিপিড ইনসলিউবল এন্ড সো নন ডিফিউজেবল। যেহেতু লিপিড ইনসলিউবল, সেই ড্রাগটা, আয়োনাইজড ড্রাগটা আমাদের সেল মেমব্রেনের বাইলেয়ার, লিপিড বাইলেয়ারকে খুব সহজে ডিফিউজ করতে পারবে না, ওখানে ডিসলভ হয়ে যে অ্যাবজর্পশনটা ইজিলি হবে না আয়োনাইজড ড্রাগের ক্ষেত্রে। এখন বলো তো, ওই অ্যাসপিরিন আমি বললাম এটা একটা অ্যাসিডিক ড্রাগ, এটা যখন আমাদের ইন্টেস্টিনে যাবে তাহলে কি হবে? ইন্টেস্টিনে যাওয়ার পর ইন্টেস্টিনের মিডিয়াটা কেমন, এনভায়রনমেন্টটা কেমন? অ্যালকালাইন মিডিয়া, আয়োনাইজড হবে। আয়োনাইজড হবে। আর আয়োনাইজড ড্রাগ ইজ Less is absorption. সলিউবিলিটি কেমন? হ্যাঁ, লিপিড ইনসলিউবল। আয়োনাইজড ড্রাগ ইজ লিপিড ইনসলিউবল, সো সেটা অ্যাবজর্পশনটা একটু কম হবে। তার মানে অ্যাসপিরিন খেলে সেটা স্টমাকে অ্যাবজর্পশন বেশি হবে, স্মল ইন্টেস্টিনে যে অ্যাবজর্পশনটা একটু কম হবে, কারণ তার এই মিডিয়ার ডিফারেন্সটা। ও একটা অ্যাসিডিক ড্রাগ বেসিক মিডিয়াতে যে আয়োনাইজড হয়ে যাবে, এবং আয়োনাইজড হওয়ার মানে ও লিপিড ইনসলিউবল হয়ে যাবে, আমাদের সেলের ভিতরে সহজে ঢুকতে পারবে না।
এই যে কথাগুলি বললাম এটা তোমাদের থ্রো আউট ফার্মাকোলজিতে যত চ্যাপ্টার পড়বে এই লিপিড সলিবিলিটি, পিএইচ, মিডিয়াটা অ্যাসিডিক নাকি বেসিক, এই জিনিসটা সব সময় লাগবে। তাই এটা সব সময়ের জন্য মনে রাখবে যে একটা অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে কি হবে আর বেসিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে যে কি হবে, এবং আনআয়নাইজড ড্রাগগুলি লিপিড সলিউবল। আর আমরা জানি যে আমাদের লিপিড সলিউবল ড্রাগগুলি, যেসব ড্রাগ যত বেশি লিপিড সলিউবল আমি ওরালি দিলে সেটার অ্যাবজর্পশন হবে তত বেশি। আর ওয়াটার সলিউবল ড্রাগগুলি, ওয়াটার সলিউবল অর লিপিড ইনসলিউবল ড্রাগগুলি আমরা সাধারণত ওরালি দেই না, প্যারেন্টারাল রুটে দেই। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম যদি একটু আরেকবার একটু বলতেন ম্যাম পিএইচটা নিয়ে ম্যাম। বলছি দাঁড়াও। মানে এটা হলো একটা জেনারেল রুল যে যেসব ড্রাগ অ্যাসিডিক, ড্রাগের নেচারের মধ্যে আমরা দুই ধরনের ড্রাগ করি, অ্যাসিডিক ড্রাগ, বেসিক ড্রাগ, লিপিড সলিউবল ড্রাগ, ওয়াটার সলিউবল ড্রাগ। এই অ্যাসিডিক ড্রাগটা অ্যাসিডিক মিডিয়াতে যে কি হবে, লেস আয়োনাইজড হবে, তার মানে আনআয়োনাইজড থাকবে, ভেঙে যাবে না, প্রোটন আর অ্যাটমে ভেঙে যাবে না, নন প্রোটনেটেড আয়ন আর প্রোটনেটেড। আমরা পিএইচ মানে আমরা কি জানি, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটাকে পিএইচ বলে না? জি ম্যাম। জি ম্যাম। তার মানে একটা অ্যাসিডিক ড্রাগ যখন অ্যাসিডিক মিডিয়াতে যাবে ওই ড্রাগটা ভাঙবে না, আয়োনাইজেশন হবে না। আর আমরা যেটা পড়লাম যে আনআয়োনাইজড ড্রাগগুলি লিপিড সলিউবল। সো এটা হলো অ্যাবজর্পশনের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট, যে অ্যাসিডিক ড্রাগটা যদি স্টমাকে আসে তাহলে ওটা আয়োনাইজড হবে না, অ্যাবজর্পশন বেশি হবে। এবং তার উল্টাটা হলো যে বেসিক ড্রাগ, বেসিক ড্রাগটা যখন অ্যাসিডিক মিডিয়াতে আসবে। আচ্ছা বলো তো, আমরা একটা সায়েন্সের জেনারেল রুল পড়েছিলাম না, অ্যাসিড আর ক্ষার মিলে কি হয়, দুটো মিলে কি লবণ আর হয়? পানি। হ্যাঁ, লবণ আর পানি হয়। পানি। ওরকম ধরো একটা বেসিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে যাবে, ওটা ভেঙে যাবে, ভেঙে ওটা আয়োনাইজড হয়ে যাবে, সল্ট হবে, ওয়াটার হবে, তখন ওটা অ্যাবজর্পশনটা হবে না। এটাই হলো রুল, যে অ্যাসিডটা অ্যাসিডে যে ভাঙবে না, স্বাভাবিক। ও তো ওর নিজের নেচারটাও অ্যাসিডিক, ও একটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে গেল, ও লেস আয়োনাইজড থাকলো, তার মানে লিপিড সলিউবল থাকলে অ্যাবজর্পশনটা বেশি হলো। সেম হলো একটা অ্যাসিডিক ড্রাগ যদি বেসিক মিডিয়াতে যায়, ধরো স্মল ইন্টেস্টিনে গেল, কি হবে, ওই ড্রাগটা আয়োনাইজড হয়ে যাবে, ভেঙে যাবে। আর আয়োনাইজড মিন ওয়াটার সলিউবল, এই কথাটা সবসময় মনে রাখবে, আয়োনাইজড আয়ন ইজ ওয়াটার সলিউবল আয়ন। ওয়াটার সলিউবল মানে লিপিড, অনেকগুলি সিনোনিম আছে, ওয়াটার সলিউবল অর লিপিড ইনসলিউবল এন্ড সো নন ডিফিউজেবল, ডিফিউজ হয় না সহজে আয়োনাইজড ড্রাগগুলি। এটা আমরা বারবার পড়বো যখন নেচার অফ ড্রাগ পড়বো, ড্রাগ ডিস্ট্রিবিউশন পড়বো। আমরা জানি যে পড়বো যে ড্রাগটা ব্লাডে আসা মানে হলো অ্যাবজর্পশন হওয়া, মানে তার বায়োঅ্যাভেলেবিলিটি, মানে কতটুকু তার ফাংশনের জন্য অ্যাভেলেবল। তারপর ব্লাডে আসা মানেই তো ড্রাগটা কাজ শুরু করে দিল না, তার সাইট অফ অ্যাকশনে যেতে হবে, ডিস্ট্রিবিউটেড হবে, শুধু ব্লাডে থাকবে না, বিভিন্ন টিস্যুতে যাবে, ব্লাডে থাকলে ব্লাডের যে প্লাজমা প্রোটিন আছে সেটার সাথে বাইন্ড করবে। তখনও এই নেচারটা আমাদের লাগবে, যে আমরা দেখবো যে ওয়াটার সলিউবল ড্রাগগুলি সেলের ভিতরে যাচ্ছে না, ইন্ট্রাসেলুলার ফ্লুইডের চেয়ে তাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডে কনসেন্ট্রেশনটা বেশি থাকবে। আবার লিপিড সলিউবল ড্রাগগুলি ইজিলি সেলের ভিতরে ঢুকে যাবে, তাদের ডিস্ট্রিবিউশন হবে, টিস্যু ডিস্ট্রিবিউশনটা বেশি হবে লিপিড সলিউবল ড্রাগের। এখন একটু কঠিন লাগবে, এটা পড়তে পড়তে তোমার ঠিক হয়ে যাবে, তখন রুল হিসেবে এটা মনেই চলে আসবে যে যেহেতু অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে ওটা আনআয়োনাইজড থাকবে, তার মানে
less lipid soluble. তাহলে অ্যাবজর্পশন থেকে তোমরা এই প্রসেসগুলি পড়বে, প্রসেসের ক্রাইটেরিয়া, এটা তোমরা পারো, এটা খুব সহজ, ফিজিওলজিতেও পড়েছিলে। ক্রাইটেরিয়া গুলি পড়বে আর ফ্যাক্টর গুলি পড়বে। ইন্টারাকশন উইথ আদার ড্রাগস, এটা আমরা যখন ফার্মাকোডিনামিক্স পড়বো ড্রাগ ড্রাগ ইন্টারাকশনে পড়বো, যে দুইটা ড্রাগ একসাথে দিলে কি হয়। অনেক সময় দেখা যায় যে একটা ড্রাগ আরেকটা ড্রাগের মেটাবলিজমকে বাড়িয়ে দেয়, আমরা ওই ড্রাগের ইফেক্টটা কম পাই, অথবা একটা ড্রাগ আরেকটা ড্রাগের অ্যাবজর্পশনটাকে কমিয়ে দেবে। এগুলিকে বলে ড্রাগ ইন্টারাকশন, দুইটা ড্রাগের ইন্টারাকশন। আর প্রেজেন্স অফ ফুড ইন দ্য ড্রাগ, অনেক সময় দেখা যায় যে কোনো কোনো ওষুধ দেখবে বলে যে এমটি স্টমাকে খেতে, তার মানে ওইসব ড্রাগের ক্ষেত্রে ফুডটা ইন্টারফেয়ার করে তার অ্যাবজর্পশনে, এই জন্য বলে এমটি স্টমাকে খেতে। একটা জেনারেল রুল হলো মোস্ট অফ দি ড্রাগস আর বেটার অ্যাবজর্ব ইন এমটি স্টমাক। এমটি স্টমাকের মোস্ট অফ দ্য ড্রাগ বেটার অ্যাবজর্ব হয়। এক্সেপশন হলো আমরা এনএসএআইড গুলি, ব্যথার ওষুধ আমরা সবসময় পেশেন্টকে বলে দেই ভরা পেটে খেতে, ওটা আমরা পড়বো কারণ তার গ্যাস্ট্রিক ইরিটেশনের সম্ভাবনা থাকে, এই জন্য আমি এনএসএআইড গুলি বা অ্যানালজেসিক গুলি আমরা বলি যে আফটার মিল খেতে। রেট অফ গ্যাস্ট্রিক এমটিং, গ্যাস্ট্রিক এমটিং মনে আছে, ফিজিওলজিতে পড়েছো? খুব সহজ, এটা কথার মধ্যেই আছে, মানে আমি একটা খাবার খেলাম, কতটুকু সময় সেটা আমাদের স্টমাকে থাকলো। দেখা যায় যে কার্বোহাইড্রেট খেলে অনেক সময় শুধু যদি আমরা কার্বোহাইড্রেট খাই খুব তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায়, কারণ কার্বোহাইড্রেট খাবারের ক্ষেত্রে গ্যাস্ট্রিক এমটিংটা খুব র্যাপিড, 2 to 2.5 আওয়ার, 2.5 ঘন্টার মধ্যে আমাদের স্টমাক খালি হয়ে যায়। সেটা প্রোটিনের ক্ষেত্রে আরেকটু বেশি, 4 ঘন্টা, আর ফ্যাটের ক্ষেত্রে সবচেয়ে বেশি। তার মানে ফ্যাটি ফুড খেলে ক্ষুধা কম, মানে দেরিতে লাগে। তাহলে যদি গ্যাস্ট্রিক এমটিংটা কোনো পেশেন্টের দ্রুত হয় তাহলে গ্যাস্ট্রিক অ্যাবজর্পশনও, মানে স্টমাক থেকে যতটুকু অ্যাবজর্ব হবে ওই টাইমটাও কমে যাবে। স্টমাকে কম সময় থাকবে, অ্যাবজর্পশনও কম হবে। এটা স্বাভাবিক যে একটা সারফেসের সাথে যতক্ষণ থাকবে অ্যাবজর্পশনটা তো টাইম বেশি পেলে অ্যাবজর্পশনও বেশি হবে। আর যদি রেট অফ গ্যাস্ট্রিক এমটিংটা র্যাপিড হয় অ্যাবজর্পশনটা কমে যাবে। bowel transit time, it is the time required for a particular foodstuff to pass through the bowel, মানে আমরা একটা খাবার খেলাম, প্রথমে খাবারের এক্সাম্পল দিয়ে বলি। ট্রানজিট মানে পাস করতে, আমরা তো জানি ট্রানজিট মানে পাস করা। বাউল দিয়ে কতটুকু সময়ে ওই খাবারটা পাস করলো। আমরা কনস্টিপেশন আর ডায়রিয়ার মেকানিজমে পড়েছিলাম যে আমাদের ফুড পার্টিকেল যদি বাউলে বেশি সময় ধরে থাকে, মানে ট্রানজিট টাইমটা কম হয়, তাহলে কি হয়, ওয়াটার গুলি অ্যাবজর্ব হয়ে যায়, যার কারণে কনস্টিপেশন হয়। ড্রাগের ক্ষেত্রে এই নিয়মটা হলো বাউল ট্রানজিট টাইমটা যদি কম হয়, ড্রাগটা বেশি সময় ধরে বাউলে থাকবে, অ্যাবজর্পশন বেশি হবে। আর যদি ট্রানজিট টাইমটা বেশি হয়, মানে ইন্টেস্টিনাল মটিলিটি বেশি, তখন তো ড্রাগটা খুব দ্রুত ইন্টেস্টিন দিয়ে পাস করে যাবে, অ্যাবজর্পশনের জন্য সময়টাও কম পাবে, এই জন্য ড্রাগের অ্যাবজর্পশনটাও কম হবে। আর কিছু কিছু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজে অ্যাবজর্পশনের প্যাটার্নটা চেঞ্জ হয়। তোমরা মেডিসিনে পড়বে যে জিআইটি তে সিলিয়াক ডিজিজ, কোনস ডিজিজ, তোমরা মেডিসিন ওয়ার্ড করেছো? ওই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ কন্ডিশনে অ্যাবজর্পশনের প্যাটার্নটাও চেঞ্জ হয়।
যেমন সিলিয়াক ডিজিজ বা কনস ডিজিজে দেখা যায় যে ড্রাগটা অ্যাবজর্পশন বেশি হয়, ওই মিউকোজাল ইনজুরি থাকে তো ড্রাগের অ্যাবজর্পশনটা বেড়ে যায়। আবার ধরো কোনো কারণে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর আছে পেশেন্টের, গাটে ইডিমা হয়েছে, তখন দেখা যায় যে ড্রাগের অ্যাবজর্পশনটা কমে যায়। তাহলে এই ফ্যাক্টরগুলি তোমরা ডিটেলস করবে যে কি কি ফ্যাক্টর ড্রাগ অ্যাবজর্পশনকে ইনফ্লুয়েন্স করে। এখন আসো ড্রাগটা অ্যাবজর্পশন হলো, অ্যাবজর্পশন হয়ে কোথায় যাবে? সিস্টেমিক সার্কুলেশনে যাবে। এই সিস্টেমিক সার্কুলেশনে যাওয়াকে আমরা কি বলি? কতটুকু অ্যাভেলেবল হলো? ডিস্ট্রিবিউশন ম্যাম। না, ডিস্ট্রিবিউশন না, বায়ো অ্যাভেলেবিলিটি বলি আমরা। বায়ো অ্যাভেলেবিলিটির ডেফিনেশনটা রুটস পড়ার আগেও পড়েছি যে ইট ইজ দ্য ফ্র্যাকশন অফ অ্যাডমিনিস্টার্ড ড্রাগ দ্যাট রিচেস দি সিস্টেমিক সার্কুলেশন। মানে আমরা একটা ড্রাগ খেলাম, সেটা এই সব ব্যারিয়ার পাস করে প্যাসিভ ডিফিউশন হয়ে বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়ে অ্যাবজর্পশন হলো, ব্লাডে আসলো। ব্লাডে ড্রাগটা কতটুকু আমরা পেলাম? আমি যদি একটা ড্রাগ 100 মিলিগ্রাম দেই, ব্লাডে সেটার কনসেন্ট্রেশন 100 মিলিগ্রামই পাবো না। কেন পাবো না? কারণ ড্রাগটা লস হবে, কিছুটা প্রি সিস্টেমিক মেটাবলিজম হয়ে যাবে, যে পোর্টাল সার্কুলেশনে যে যাবে আমাদের লিভারে, সেখানে কিছুটা মেটাবলিজম হয়ে তারপর আবার সিস্টেমিক সার্কুলেশনে আসবে। এই জন্য আমরা 100 মিলিগ্রাম ড্রাগ যদি ওরালি দেই, সিস্টেমিক সার্কুলেশনে 100 মিলিগ্রাম পাবো না। কখন পাবো 100 মিলিগ্রাম সিস্টেমিক সার্কুলেশনে? কোন রুটে দিলে বায়োঅ্যাভেলেবিলিটি 100% হবে? ইন্ট্রাভেনাস হ্যাঁ, ইন্টারভেনাস রুটে দিলে 100% হবে, কারণ আমি তো ওটা সরাসরি ব্লাডেই দিচ্ছি। কিন্তু আমি যদি ইন্ট্রামাসকুলার বা সাবকিউটেনিয়াস দেই, ওটা ক্যাপিলারি ওয়ালটা পাস করে তারপর ব্লাডে আসতে হবে, তখন কিন্তু 100%, একেবারে 100% হবে না, আইভি রুটের মতো। আমরা যদি একটা ড্রাগ 100 মিলিগ্রাম দেই, 70 মিলিগ্রাম আমরা সিস্টেমিক সার্কুলেশনে মেজার করলাম, এটাকে যদি আমরা পার্সেন্টেজে করি, তার মানে 70% বায়োঅ্যাভেলেবিলিটি পেলাম আমরা ড্রাগটা। কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি? যেসব ফ্যাক্টর ড্রাগের অ্যাবজর্পশন বাড়াবে কমাবে, সেই ফ্যাক্টরগুলি বায়োঅ্যাভেলেবিলিটি বাড়াবে কমাবে। ধরো কোন একটা ড্রাগের অ্যাবজর্পশন বেশি হলো, স্বাভাবিক সেই ড্রাগটা আমি সিস্টেমিক সার্কুলেশনে বেশি পাবো, যদি না তার ফার্স্ট পাস মেটাবলিজমটা বেশি হয়। রুটের উপর ডিপেন্ড করবে, অবশ্যই রুটের উপর ডিপেন্ড করবে। ওরালি দিলে বায়োঅ্যাভেলেবিলিটি কম হবে, যদি আমি প্যারেন্টারালি দেই ওরালের চেয়ে বেশি হবে, আর ইন্টারভেনাসলি দিলে 100% হবে। আর কি কি ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ড্রাগ অ্যাবজর্পশন? ড্রাগ অ্যাবজর্পশনে আমি যা যা ফ্যাক্টর বললাম সবগুলি বায়োঅ্যাভেলেবিলিটিকে ইনফ্লুয়েন্স করবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, হেপাটিক প্রিসিস্টেমিক মেটাবলিজম, অথবা এটার আরেক নাম হলো ফাস্ট পাস মেটাবলিজম। একটা ড্রাগ আমি খাওয়ার পর জিআইটি তে আমি জানি পোর্টাল সার্কুলেশন আছে, পোর্টাল সার্কুলেশন দিয়ে ড্রাগটা লিভারে যাবে, লিভার থেকে তারপর সিস্টেমিক সার্কুলেশনে যাবে। এই প্রথমে যে লিভারে গেল ফার্স্ট প্রথমবার, তখন কিছু ড্রাগ মেটাবলিজম হয়ে যায়, তার অ্যামাউন্টটা কমে যায়, 100 মিলিগ্রাম থেকে ধরো 80 মিলিগ্রাম হয়ে গেল, তারপর আমি 80 বা 70 মিলিগ্রাম ব্লাডে পেলাম। ওই ব্লাড থেকে ড্রাগটা কি হবে? বিভিন্ন টিস্যুতে ডিস্ট্রিবিউটেড হবে, অথবা প্লাজমা প্রোটিন, ব্লাডে যে প্লাজমা প্রোটিন আছে সেটার সাথে বাইন্ড করে থাকবে। তারপর যখন ড্রাগটার ইফেক্টটা শেষ হবে, সেটা আবার লিভারে এসে মেটাবলিজম হবে। এই সেকেন্ড টাইম মেটাবলিজমটা কেন হবে? যাতে ড্রাগটা ইজিলি আমাদের বডি থেকে এক্সক্রিটেড হয়ে যায়।
দেখো ইন্ট্রাভেনাস রুটে দিলে কি হলো, সরাসরি ব্লাডে গেল। আর যদি আমি ওরালি দেই কি হবে, অ্যারোটা এইদিকে দেখো, প্রথমে পোর্টাল সার্কুলেশনে গেল, তারপর এই লিভার থেকে রেস্ট অফ দ্য বডিতে যাবে, তার মানে অ্যামাউন্টটা কমে যাবে। আর ইন্ট্রাভেনাসলি দিলে আমি সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে দিচ্ছি। এই যে সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে দিচ্ছি, আর ওরালি দিলে সেটা পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে যাবে, তারপর সিস্টেমিক সার্কুলেশনে যাবে, এখানে কিছু ড্রাগ লস হবে। এখন আসলে একটা টার্ম তোমাদের জানতে হবে, বায়ো ইকুইভ্যালেন্স কাকে বলে। ধরো বাজারে মার্কেটে অনেক ধরনের ড্রাগ আছে, অ্যান্টি আলসারেন ড্রাগ, ধরলাম যে ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল। এখন একটা কোম্পানি যদি ওমিপ্রাজলের একটা সেকেন্ড বের করতে চায়, ধরো নতুন একটা ওমিপ্রাজল বের করবে, অনেক ধরনেরই থাকে না, মানে কোম্পানি, একটা নতুন কোম্পানি একটা ওমিপ্রাজল বের করবে, তো সেটা তো কিছুটা পরীক্ষা করে তারপরই বাজারে রিলিজ হবে, তাই না? এজন্য কি করে, একটা থাকে আইডিয়াল মলিকিউল ওমিপ্রাজলের, ওর সাথে নতুন যে মলিকিউলটা, নতুন যে ড্রাগটা আসবে মার্কেটে, সেটা কি কম্পেয়ার করা হয়, বায়োঅ্যাভেলেবিলিটিটা কম্পেয়ার করা হয়, আর সিমিলার টাইম টু অ্যাচিভ দি পিক ব্লাড কনসেন্ট্রেশন। এই দুইটা ড্রাগের মিলবে, কম্পেয়ারেবল হবে, তখন দুইটা ড্রাগকে বলে বায়ো ইকুইভ্যালেন্ট ড্রাগ। Two related drug preparations are bioequivalent if they show comparable bioavailability and similar times to achieve peak blood concentration. মানে নতুন একটা মলিকিউল বাজারে আসার আগে সেটাকে আইডিয়াল মলিকিউলের সাথে তার বায়োঅ্যাভেলেবিলিটিটা কম্পেয়ার করা হয়, যদি তার কাছাকাছি হয় তাহলেই সেটা পারমিশন পায়। এখন আসো আমরা অ্যাবজর্পশন করার পর কি পড়বো, এখন ড্রাগ ডিস্ট্রিবিউশন। It is the process by which a drug is reversibly, দেখো এখানে কি বলেছে, রিভার্সিবলি, তার মানে ব্লাড থেকে সে টিস্যুতে যাবে, আবার ব্লাডে ফেরত আসতে পারে, এমন না যে এটা ইরিভার্সিবল, একবার ব্লাড থেকে বের হয়ে গেলে আর ব্লাডে আসতে পারবে না। A drug is reversibly leaves the bloodstream and enters the interstitium, মানে এক্সট্রাসেলুলার ফ্লুইডে গেল, তারপর সেই এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে বিভিন্ন টিস্যুতে, মানে বিভিন্ন সেলে ও ডিস্ট্রিবিউটেড হবে, এটাকেই বলে ড্রাগ ডিস্ট্রিবিউশন। ড্রাগটা সিস্টেমিক সার্কুলেশন, মানে ব্লাড থেকে বের হলো, এক্সট্রাসেলুলার ফ্লুইডে আসলো, তারপর এখান থেকে কোথায় যাবে, বিভিন্ন সেলে, আমাদের বিভিন্ন সেলে ডিস্ট্রিবিউটেড হবে, এটাকেই বলে ড্রাগ ডিস্ট্রিবিউশন। এখন আমরা একটু আগে যে নেচার অফ ড্রাগ পড়লাম, লিপিড সলিবিলিটি, ওয়াটার সলিবিলিটি, এখানে ড্রাগ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও সেই নেচার অফ ড্রাগ গুলি ডিস্ট্রিবিউশনকে ইনফ্লুয়েন্স করবে। ধরো একটা ড্রাগ ওয়াটার সলিবল, মোর ওয়াটার সলিবল, কি হবে, ড্রাগটা এক্সট্রাসেলুলার ফ্লুইডে বেশি থাকবে, ও সেলের ভিতরে ঢুকতে পারবে না, ইজিলি এন্টার করতে পারবে না। আর একটা ড্রাগ লিপিড সলিবল অনেক বেশি, সে কি করবে, খুব সহজে ব্লাড স্ট্রিম থেকে সে বিভিন্ন টিস্যুতে ডিস্ট্রিবিউটেড হতে পারবে। আরো কি কি ফ্যাক্টর যেটা ড্রাগ ডিস্ট্রিবিউশনকে ইনফ্লুয়েন্স করে, এর মধ্যে আছে কার্ডিয়াক আউটপুট অ্যান্ড রিজনাল ব্লাড ফ্লো, ক্যাপিলারি পারমিয়েবিলিটি, ড্রাগটা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ডিং এর ক্যাপাসিটিটা কতটুকু, এগুলি আমরা সব ফার্মাকোডাইনামিক্সে আবার পড়বো।
আর রিলেটিভ হাইড্রোফোবিসিটি অফ দি ড্রাগ। হাইড্রোফোবিয়া মানে কি? যে হাইড্রোফোবিয়া শব্দটার মানে জানো? লিপিড সলিউবল হবে, মানে পানিতে সলিউবল হবে। হ্যাঁ, গুড। হাইড্রোফোবিক তার মানে লিপিড সলিউবল। তার মানে যদি লিপিড সলিউবল হয় তাহলে সে ইজিলি ডিস্ট্রিবিউটেড হবে সেল এবং টিস্যুতে। এই কথাটা মনে রেখো যে লিপিড সলিউবল ড্রাগগুলি ইজিলি ডিস্ট্রিবিউটেড হয় জাস্ট ওই সেলের লিপিড বাইলেয়ারটার জন্য। ওই বাইলেয়ারটা নেক্সট ক্লাসে আমরা বায়ো ট্রান্সফরমেশন আর ড্রাগ ইলিমিনেশন করব। তারপর এখানে যে টপিকস গুলি বাকি থাকবে, ফার্মাকোডিনামিক্স পড়ে এসে আবার সেই বাকি টপিকস গুলি করবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ড্রাগের ইন্টারাকশনের জন্য কিভাবে অ্যাবজর্পশন কমে যায়, অথবা ড্রাগের কি নেচারের জন্য ডিস্ট্রিবিউশনটা কমে যায় বা ইম্পেয়ার্ড হয়। আমরা নেক্সট ক্লাসে বায়ো ট্রান্সফরমেশন শেষ করে তারপর ফার্মাকোডিনামিক্স করবো। আজকে তাহলে এ পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা ড্রাগের মেটাবলিজম করবো। এতদিন প্রি সিস্টেমিক মেটাবলিজম করেছি, তারপর ড্রাগ মেটাবলিজম করবো, যে মেটাবলিজমের জন্য আমাদের কি কি প্রসেস থাকে। আজকে এ পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ। সবাই একটু লেখাপড়া করো। সেকেন্ড প্রফের সাথে সাথে থার্ড প্রফের সাবজেক্ট গুলিও পড়বে।